তখন তো অনলাইন বলে কোনো সেইভাবে কনসেপ্টটা ছিলই না। বন্ধুর তুলনায় ছেলে বন্ধুর সংখ্যা বরাবরই বেশি, আজও বেশি। তারা তো ম্যাচিওর, মানে সবকিছু, মানে রাজনীতি থেকে জুতো সেলাই, তুমি যা যা ভাবতে পারো। তোমার যদি ঈশ্বর কপালে লিখে দেন সে ভূত। নমস্কার, পডকাস্ট উইথ অর্ণবের আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদের খুব প্রিয় মানুষদের আপনাদের সামনে নিয়ে আসতে। তাদের জীবনের অনেক গল্প আপনাদের জানা, হয়তো আবার অনেকটা অজানা। সেই অজানা গল্পগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার খুবই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে এমন একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি, তিনি আপনাদের সবার খুব প্রিয়, এবং শুধু প্রিয় নয়, বছরের পর বছর ধরে তিনি আপনাদের মনের মণিকোঠায় থাকা একজন মানুষ। আমি তো তার ভীষণ ভক্ত। আর বেশি পরিচয় দেবো, আগে তার সাথে আলাপটাই করিয়ে দিই, তারপর বলছি। আজকে আমাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা সরকার। নমস্কার দিদি। নমস্কার অর্ণব। জনপ্রিয় অভিনেত্রী তো বললাম, এটা তো আর এই নিয়ে আর মানে বেশি কিছু বলবার দরকার পড়ে না। কিন্তু দিদি, এই মুহূর্তে তুমি অভিনয় ছাড়াও আরো অনেক কিছুর সঙ্গে যুক্ত। আগে একটু আর কি কি সঙ্গে যুক্ত সেটা শুনে নি, তারপর তো আসল যেই জায়গাটা অভিনয় জীবনের গল্প সেখানে আসবো। প্রথমেই অর্ণবের এই পডকাস্টটিতে যতজন যারা দেখেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই পডকাস্ট আপনারা দেখছেন মানে অর্ণবকে আপনারা হেল্প করছেন যে ও আরও যাতে গ্রো করে। এবং আমাদের অর্ণব, মানে আমি অর্ণবের এই পডকাস্টে এসেছি কারণ ও আমার খুব পছন্দের একজন মানুষ এবং ও খুব গুণী একটি ছেলে। আমি ওর কাজ দেখলে তো বোঝা যায়, তো সেই কারণে আমি এসেছি। আর এবার বক্তব্য হচ্ছে আমি কি করছি অ্যাপার্ট ফ্রম মাই মানে অ্যাক্টিং। দেখো, অ্যাক্টিংটা তো রক্তে, সেটা তো থাকবেই, সেটা থেকেই যাবে। কিন্তু তার সঙ্গে আমি একটা হোলিস্টিক লাইফস্টাইল, সেটা নিয়ে আমি কাজ করছি। এবার হোলিস্টিক লাইফস্টাইল বলতে অনেকেই হয়তো জানেন, এখন সোশ্যাল মিডিয়া দৌলতে অনেকেই আমরা সব কিছুই এখন মোটামুটি আমরা জানি। কিন্তু সেখানে একটি মানুষের সার্বিকভাবে, মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকা, মানে কি করে থাকতে পারবেন, তো সেইটা নিয়ে কাজ করা। তার মধ্যে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ, যেটাকে আমরা যোগা বলি, মেন্টাল মানে মেন্টাল হেলথ এনহ্যান্স করা, তার সঙ্গে ডায়েট, সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করে সেগুলো পরীক্ষা দিয়ে পাশ করে, মানে একটা তো অথরিটির দরকার হয়, কারণ গুগল টিচার এখন অনেকেই, তো আমি সেটা হতে চাই না। প্রপার ওয়েতে যাতে মানে একটা সুস্থতার পথ দেখিয়ে মানুষকে একটি সার্বিক, একটা কী বলবো, মানে আনন্দ শব্দটা তো খুব আপেক্ষিক, কিন্তু একটা স্থিতিশীল মানসিক একটা স্টেট অফ মাইন্ডে নিয়ে তাকে যদি ভালো করে রাখা যায়, তো সেই কাজটাতেই এখন অনেক বেশি আমি ডিভোট করছি আমার টাইম, এবং আমার ভালো লাগছে কাজটা করতে। একদম। এবং আমরা যেটুকু দেখেছি সামাজিক মাধ্যমে, এটা বোধহয় পোস্ট কোভিড টাইম থেকে কি এটার সূত্রপাত, না তারও আগে থেকে? না, আমি যোগা যে সার্টিফিকেশন কোর্সটা, ওটা তো অলমোস্ট 1 বছরের ছিল, 3 মাসের ইন্টার্নশিপ, তারপরে সার্টিফিকেশন কোর্সটা আরও 6 মাস, মানে অন্তত 6, 7, 8, 9 মাস। তো সেইটা আমি 2019-এ পড়াশোনাটা শুরু করি, এবং তখন তো অনলাইন বলে কোনো সেইভাবে কনসেপ্টটা ছিলই না। কনসেপ্টটা কিন্তু পোস্ট কোভিড এসেছে। তো একেবারেই অফলাইনে গিয়ে ক্লাস করতে হতো 4 ঘন্টা করে মাটিতে বসে, এবং পরীক্ষা দিয়ে পাসটা করতে হয়েছে। তো আমার পরীক্ষার সময় লকডাউনটা হয়ে যায়, সো দ্যাট আমাদের পরীক্ষাটা হতে অনেক সময় লাগে, এবং লকডাউন যখন একটু শিথিল হচ্ছে তখন আমাদের গ্রুপ ভাগ করে করে এক্সাম নেওয়া হয়। এবং সবার অ্যাকচুয়ালি হেলথ কনসিয়াসনেসটা আমি ছোট থেকে, আমাদের স্কুলে খুবই, আমি স্পোর্টসে আমার খুব ইন্টারেস্ট ছিল, মানে ভাল লাগতো। আমি মানে স্কুলের টিমে আমি খোখো খেলতাম, কাবাডি খেলতাম, প্রচুর স্কুল কম্পিটিশনস গেছি, জিমনাস্টিক করতাম, যোগায় খুব ভালো ছিলাম। তারপরে তো যা হয়, পড়াশোনার চাপ, এই ওই তাই। তারপরে যখন এই জগতে আসি তখন তো একেবারে, এখন যেমন একটা 14 ঘন্টার হিসেব হয়েছে, তখন তো ছিল না। সকাল 8টায় কল টাইম, বাড়ি ফিরবো কখন জানে না। তো এই করতে করতে আমি অসুস্থ হয়েছিলাম, মানে ভীষণভাবে অসুস্থ হয়েছিলাম। কোমর লক হয়ে যেত, সাইটিকা ধরেছিল, আর নেগেটিভ চরিত্র, সে তো কখনো বসে কোনো ক্যারেক্টার, মানে কোনো কিছু তার সিন থাকে না। এবার ধরো, আমার প্রথম সিরিয়ালের যে চরিত্রটি, সেটি এতটাই পপুলার হয়েছিল যে
সারাদিনে যদি 10টা সিন শ্যুট করার থাকে, সেই 10টা সিনেই আমাকে রাখা হতো। তারপরে একেবারেই রেস্ট হতো না, প্রপার সময় খেতে পারতাম না, ঘুম হতো না। তো তখন মানে ভীষণভাবে অসুস্থ হওয়ার পর ডাক্তার আমাকে বলেছিল যে ওষুধ দিয়ে সাময়িক কমবে, কিন্তু তোমাকে কিন্তু এই ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো করতেই হবে। সেই আবার ব্যাক টু প্যাভিলিয়ন। এবং তখন থেকে আমি বুঝতে শুরু করলাম যে একটি মানুষের সে যে কর্মস্থানেই থাকুক না কেন, সেটা তার যাই প্রফেশন হোক না কেন, শরীরটা সুস্থ থাকাটা এবং মোবিলিটিটা মানে কি হয় না, সচল থাকাটা খুব জরুরি। তো তারপর থেকে আস্তে আস্তে নিজে এক্সারসাইজ শুরু করলাম আবার সিরিয়াসলি। তারপর মনে হলো এটা নিয়ে মানে এটা নিয়ে হয়তো আবারও বলছে আমি খুব মানে ঈশ্বরে বিশ্বাসী, তো এটা হয়তো ঈশ্বরের কোনো একটা প্ল্যান ছিল যে আমি হয়তো এটা নিয়ে কাজ করব। তো আমার মনে হলো এটা নিয়ে পড়াশোনা করি না, দেখি না কেমন হয়। তো তারপরেই মানে এটা একটা জার্নি ছিল এটা আমার মধ্যে, কিন্তু প্রবলভাবে এসেছে কাজ করতে গিয়ে যে শারীরিক যে প্রতিবন্ধকতা। তুমি জানো, তুমিও একজন অভিনেতা, তুমিও একজন অ্যাঙ্কার, তুমি জানো আমাদের কি প্রেশার নিয়ে কাজ করতে হয়। আমাদের কোনো রকম একটা অফিসে 10টা 5টা একটা ডিউটি থাকে, আমাদের সেরকম কোনো কিছু এখন তো তাও একটা নিয়মের মধ্যে বাঁধা হয়েছে। তো এইসব করতে গিয়ে নিজের শরীর দিয়ে বুঝতে পেরে তখন মানে আরো অ্যাওয়ারনেসটা আমার গ্রো করেছিল। এরপর চলে যাব একদম ছোটবেলাটা কেমন ছিল দিদি? ছোটবেলাটা দেখো, আমি হাওড়া আন্দুল বলে একটি জায়গা আছে, মফস্বল, গ্রাম নয়, একেবারে গ্রাম না, মফস্বল, সেখানে বেড়ে ওঠা। আমাদের খুবই বনিদি বাড়ি। আমাদের বাড়িতে থিয়েটারের খুব চল ছিল। আমার বাবা অফিস থিয়েটার করতেন এবং খুব বড় বড় আর্টিস্টের সঙ্গে কাজ করতেন তখন। এবং আমার দাদারও ভীষণভাবে মানে কালচারালি একল্যাম্পটা একটা ফ্যামিলি থেকে আমি বিলং, মানে সাংস্কৃতিক পরিমণ্ডল ছোটবেলা থেকেই বলা চলে। একদম। তো সেইগুলো দিয়ে বড় হওয়া, ওখানে প্রাথমিক শিক্ষা ওখানে, একেবারেই গাছে ওঠা, পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, মা পাকার বাড় নিয়ে ডাকতে যেত, মানে জলে নেবে ভুলে যেতাম কতক্ষণ হয়েছে, সাইকেল চালানো। এবার আমার মেয়ে বন্ধুর তুলনায় ছেলে বন্ধুর সংখ্যা বরাবরই বেশি, আজও বেশি। এবং তাদের সঙ্গে মানে যেটা বলে না, কোট আনকোট একটা থাকে না, যে তুমি মেয়ে আর তুমি ছেলে, মানে মেয়েদের জন্য এগুলো, ছেলেদের জন্য এগুলো। তো ছেলেদের জন্য যেগুলো সেগুলো আমি করতাম আর কি। তো এইভাবে বড় হওয়া, খুব সরল সাদা সিধে জীবন যাপন ছিল, এখনকার মতো এত জটিল কমপ্লিকেটেড ছিল না একেবারে। কিন্তু তার মধ্যে ডিয়ার ডেভিল টাইপের সব কাজ করতে পারবে। হ্যাঁ মানে আমাকে সবসময় ওই অ্যাডভেঞ্চার, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, এগুলো খুব আমাকে অ্যাট্রাক্ট করে আর কি, এখনো টিল টুডে। মানে সেইটা কিন্তু পরবর্তী জীবনেও সেই ধারাবাহিকতাটা এখনো বজায় আছে। হ্যাঁ, এটা আমৃত্যু থাকবে, যার জন্য একদম, যার জন্য একজন এস্টাবলিশড আর্টিস্ট হওয়া সত্ত্বেও এখনো আরো নতুন কি করা যায়, আরো নতুন কিছু যদি জানা যায়, এই বিষয়টা এখনো আছে। এবং আরেকটা কি জানো তো, আমি তো বহু বছর ধরে সঞ্চালনাও করি, মানে এমন কোনো চ্যানেল নেই যেখানে আমি সঞ্চালনা করিনি। একজন সঞ্চালককে না প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর কিছু জানতে হয়। কারণ এরকম তো নয় যে শুধু তুমি গানের জন্যই সঞ্চালনা করবে বা তুমি শুধু মানে কবিতা নিয়ে কাজ করবে। মানে আমি তো সব সেক্টরে, মানে আমাকে ডাক্তারদের সঙ্গেও বসতে হয়েছে, আমাকে একজন শাড়ি ব্যবসায়ী তার সঙ্গেও বসতে হয়েছে, একজন বিউটিশিয়ান তার সঙ্গেও বসতে হয়েছে। মানে এই সম্মুখ জ্ঞান এবং দুনিয়ায় কি ঘটছে সেইটা যদি তুমি আপডেটেড না থাকো, তাহলে কিন্তু তুমি কথা বলতে পারবে একদমই। তো সেই জন্যে এই জানার ইচ্ছেটা না থাকলে না, ওই কোথাও গিয়ে তোমাকে এটা আটকে যেতে হবে, ক্লিশে একটা জায়গা। মানে সেই জায়গাটা মানে নিজেকে মানে ভালোভাবে আমরা তো নিজেকে উপস্থাপন করি। তো সেটার জন্য পড়াশোনা করা, মানে জগতে কি ঘটছে, নতুন কি হলো, মানে সবকিছু, মানে রাজনীতি থেকে জুতো সেলাই, তুমি যা যা ভাবতে পারো সবকিছুতে পড়াশোনা করা উচিত, সবকিছু জানা উচিত। কিছু পেলেই পড়বো, কিছু পেলেই জানবো। মানে আধারটাকে যদি সমৃদ্ধ করতে পারি, তাহলে আমি যখন কথা বলবো ওই ভাতটা নিয়ে কথাটা বেরোবে। একদম। তারপর দিদি একটা জিনিস, আজকাল মানুষ ভীষণ অসহিষ্ণু, আমরা চতুর্দিকে দেখি, তো সেটা আমরা দোষ দিই হয়তো ইয়ং জেনারেশনকে, বা যারা হয়তো একদম টিনেজার আমরা তাদের উপর বেশি দোষটা দিই, যে ভীষণ অধৈর্য, অসহিষ্ণু। কিন্তু ছোট থেকে বড় এই অধৈর্য ভাবটা এখন অনেকের মধ্যেই রয়েছে, শুধু যে ছোটদের তা নয়। কিন্তু যদি তোমার কথাই আমি বলি, জীবনে চলার পথে অনেক
ওঠা পড়া এরকম তো গেছে, যেটা সবার যায়, আমরা কেউ এটা বলতে পারি না। কিন্তু এরকমই কিছুদিন আগেই আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলছিলাম, একটা ইন্টারভিউতে শুনছিলাম, মাত্র 9 মাসের মাথায় খুব কাছের 3 জন মানুষকে পরপর হারিয়ে ফেলা। আমি সেই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে চাই না, শুধু আলোচনা করবো সেইটা নিয়ে যে সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা কিভাবে, অত আঘাত পরপর 3টে আঘাতকে সামলে কি করে আবার জীবনের মূল স্রোতে ফেরা। এটা বোধহয় আমার দর্শকরা শুনলে একটু উপকৃত হবে। আসলে কি জানো তো, মানে আমি আমার জীবনে ওই ঘটনাটা যে বয়সে হয়েছিল সেটা তো পরিণত বয়স নয়, মানে ম্যাচিওর তো, মানে যেটাকে আমরা ম্যাচিওরিটি বলি বা ম্যাচিওর এজ, সেটা তো ছিল না। এবং জীবনের ধরো মূল দুটি স্তম্ভ, বাবা এবং মা, সেটি 5 মাসের মধ্যে, তার সঙ্গে একজন নিজের দাদা, মানে টোটাল 9 মাসের মধ্যে 3 জনের পরপর মৃত্যু, মানে অক্টোবর, ডিসেম্বর অ্যান্ড জুন, এইভাবে 3 জনকে হারিয়ে ফেলা। মানে বলে না, মানে আমরা অনেক বড় বড় কথা বলি যে একটা হয় না ডিজাস্টার, দুনিয়া তছনছ হয়ে যাওয়া, মানে স্রোতে ভেসে চলেছো, মানে একটা হয় না বন্যার জলে মানুষ যেরকম গরু ছাগল ভেসে চলে যায়, নিজেকে সেরকম মনে হতো। এবং আমি এটা কখনো কোনোদিন লুকোইনি, আমাকে সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হতে হয়েছিল, কারণ আমি ভীষণ রিয়্যাক্ট করতাম, ভীষণ মানে 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 কি বলবো, ম্যাসিভ ডিপ্রেশন, ম্যাসিভ যাকে বলে। তো ঘুমের ওষুধ থেকে আরম্ভ করে মুড ভালো রাখার ওষুধ, এবং 3টে মৃত্যু 9 মাসের মধ্যে। কিন্তু আমার জীবনে অ্যাকচুয়ালি 4টে এরকম ডিজাস্টার আছে। আমি আমার আর এক দাদাকে আমি আরও কিছুদিন বাদে হারাই অ্যাক্সিডেন্টে, খুব সাডেন ডেথ ছিল। তো আমার এমন অবস্থা হয়েছিল, আমি কোচিনে গিয়ে ঘুমিয়ে পড়তাম। এবার আমি দেখতাম কি একটা, আমি কোন এক জগতে কি একটা যেন কি ঠেলছে, চোখ তুলে তাকাতাম, স্যার বলছে অনিন্দিতা ক্লাস শেষ হয়ে গেছে, বাড়ি যাবি না? আমি না তাকাতাম, মানে আমি কোথায় আছি, মানে সেটা আমার রেজিস্টার করতে বেশ কিছুক্ষণ সময় লাগতো। তারপরে বুঝতে পারতাম ও আমি তো পড়তে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, তারপরে এবং সবসময় একটা ড্রাউজিনেস, মানে যা হয়, মানে তুমি অ্যান্টি ডিপ্রেসিভ ওষুধ খেলে ওগুলো হবে, মানে আনুষঙ্গিক অনেক কিছু হয়। কিন্তু না, কোথাও একদিন আমার একটা অন্তরাত্মা থাকে তো আমাদের, সে আমাকে বলল যে এটা তো লাইফ হতে পারে না, তোমাকে এটা থেকে বেরোতে হবে, বাঁচতে হবে। আমি না সব ওষুধ বন্ধ করলাম। আচ্ছা। আমার প্রচন্ড অসুবিধা হতো, রাতে ঘুম হতো না, রাতের পর রাত জেগে থেকেছি, কারণ আমি তো তখন ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সাংঘাতিক মনের জোর না থাকলে কেউ এটা পারে না। হ্যাঁ, এবং পড়াশোনা করছি, আমার সেই জায়গাগুলো আমাকে রিকভার করতে হবে, আমাকে ফিরতে হবে। এবং মানে আমি কতটা বুঝে করেছিলাম আমি জানি না অর্ণব, কিন্তু কেউ কোনো একটা থার্ড পাওয়ার আমাকে সাহায্য করেছিল এটা থেকে বেরোনোর জন্য। দেখো, মনের মধ্যে ক্ষতগুলো তো আছেই, 100% আছে, এটা আজীবনের। হ্যাঁ, কিন্তু ওই যে যন্ত্রণার যে তীব্রতা, ওটা হয়তো কোথাও কমে গেছে। কিন্তু আমি না ভীষণ ছোট বয়স থেকে যেটা পরিণত বোধ বা ম্যাচিউরিটি যেটাকে আমরা বলি, সেইটা আমার হয়ে গেছে। এবং বিশ্বাস করো, আজকে আমার যাই বয়স হোক না কেন, আমি হয়তো আমার থেকে আরো 20 বছর বয়সী যে মানুষ, তার থেকে অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি প্র্যাকটিক্যাল। এবং আমি না জীবনটাকে একেবারে মানে গ্রাসরুট লেভেলে দেখেছি, মানে যারা সোকল্ড কাছের, তাদের অরিজিনাল ফেস দেখা, নিজের স্ট্রাগল নিজে করা। হয় না যে তোমার যদি পেরেন্ট না থাকে, তুমি তো লোকের কাছে টাকা চাইতে পারবে না, তোমাকে সবসময় মনে হবে ইরে চাইবো, এগুলো থাকে। তো এইগুলোর মধ্যে নিজেকে ম্যানেজ করে চলা, এবং বিশেষ করে আমি তো তখন নেশাগ্রস্ত হয়ে যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নানা রকম ইনটক্সিকেশন, মানে যেটা হয় মানুষের শোক তাপে, বা আরো অনেক কিছু উল্টোপাল্টা করতে পারতাম। কিন্তু আমার কখনো ইচ্ছে করেনি, এবং আজও করে না। এবং যখন আমি দেখি কেউ ছোট ছোট কারণে খুব বিহল হয়ে যাচ্ছে, আমার খুব অবাক লাগে। এবং হ্যাঁ, সে যদি আমার সঙ্গে শেয়ার করে, আমি তাকে হেল্প করার চেষ্টা করি। কিন্তু অদ্ভুত, মানে আমার বড়দা, মানে আমার লাস্ট যে ডিজাস্টারটা ঘটেছিল, আমার বড় দাদা, ও যখন চলে গেল, তার 10 দিনের মাথায় আমার লন্ডন যাওয়ার কথা, বঙ্গ সংস্কৃতি সম্মেলনে থিয়েটার করতে যাব, এবং আউট অ্যান্ড আউট একটা কমেডি থিয়েটার। মানে সকালবেলা
আমার দাদার সঙ্গে কথা বলেছি, দুপুরবেলা খবর এসেছে হি ইজ নো মোর। বুঝতে পারছো? তো এই জায়গা থেকে আমার তার 10 দিনের মধ্যে ট্রাভেল, আমাকে আবার ওষুধ নিয়ে যেতে হয়েছিল। আমাকে একটা ওষুধ দেওয়া হয়েছিল, সকালবেলা খালি পেটে খেতে হতো, যেটা অ্যান্টি ডিপ্রেসিভ, যেটা হ্যাপি হরমোন রিলিজ করে। আমি একদিন খেতে ভুলে গিয়েছিলাম ওখানে গিয়ে। আমি লন্ডনে যেখানে থাকতাম, আমার পুরো রুমটার একটা দেওয়াল পুরো কাঁচের ছিল, আর কাঁচের ওপাশে পুরো একটা বিশাল সবুজ প্রান্তর, আর ঘোড়া ছুটে বেড়াতো, ওটা ঘোড়া রাস্তা বলছিল। মিড নাইটে না হঠাৎ করে ধরপড়িয়ে ঘুমিয়ে গেল, মানে কিরম হচ্ছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তারপর আমি বুঝতে পারলাম ওষুধটা আমি খাই। তো উইথড্রল সিমটম, যেটা আবার আমাকে ওইখান থেকে ব্যাক করতে হয়েছিল, যে ওষুধ খাবো না, যা হবে হবে, দেখে নেবো। তো তার ফলে মানে আমি এখন কি শিখে গেছি জানো তো, মানে ওই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, এটা তুমি আমার হয়তো সোশ্যাল মিডিয়াতেও দেখেছো, যে ভালো মন্দ যাহাই আসুক সূত্রে ল সহজে। জীবন এরকমই। আর মানুষ কিছু কিছু, ঈশ্বর কিছু কিছু মানুষকে বেছে নেন যাদেরকে হয়তো বেশি শোক, তাপ, যন্ত্রণা, উপেক্ষা এইসবের মধ্যে দিয়ে যেতে হয়। বাট আই এম ব্লেসড, আমি অনেক কিছু পেয়েওছি, ব্যালেন্স করে দিয়েছে ওপরওয়ালা। অ্যাটলি মানে এইটা আমাকে ঈশ্বর দিয়েছেন, যে একটা ভীষণ পজিটিভ সোল, যেটার জন্য আমি ওনার কাছে ভীষণভাবে মানে কৃতজ্ঞ। এটা আমরা তো জানি, মানে আমরা যারা দিদির সাথে পরিচিত, বা হয়তো আপনারাও যারা ফলোয়ার বা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, ভীষণ ইতিবাচক মানসিকতার একজন মানুষ, এটা তো আমরা জানি। আমি বলিও, এর আগেও বলেছি, ভীষণ পজিটিভ মাইন্ডেড একজন মানুষ। তো এই প্রসঙ্গের উত্থাপন করা এই কারণেই, কারণ ওই যে বললাম, আমরা এত অধৈর্য, আমরা এত অসহিষ্ণু, খুব অল্প কিছু না পেলেই আমরা সেটাকে এত বড় করে দেখি যে আমি কিছু পেলাম না। আদতে আমাদের থেকে অনেক মানুষ অনেক বেশি জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন। মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হবে। এরপর আমরা দিদির একটু অভিনয় জগতে ফিরি। দিদি প্রথম অভিনয়ের, থিয়েটার তো চলতোই, থিয়েটার যেহেতু পারিবারিক একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, কাজে থিয়েটারটা তো একদম চলতোই। প্রথম ক্যামেরার সামনে আসাটা কবে এবং কিভাবে? দেখো, আমি তো ছোটবেলা থেকে থিয়েটার করি, এবং হাওড়া কলকাতার মিলিয়ে বহু বড় থিয়েটার গ্রুপে আমি কাজ করেছি অনেক ছোটবেলা থেকে। এবার যেহেতু অনেক ছোট ছিলাম, সেহেতু আমার টেলিভিশন থেকে, মানে তখন না মোস্টলি আমার সিনেমা থেকে অফার আসতো। আচ্ছা। তো এবার আমি তখন এতটাই থিয়েটার পাগল ছিলাম, বলে কি করবে, না না না, আমার তো মানে আমার একজন খুব নামি ডিরেক্টর, তিনি আমার একটা থিয়েটার দেখতে এসে আমাকে খুব পছন্দ হয়েছিল, তিনি কারোর থেকে আমার নাম্বার চেয়ে আমাকে যোগাযোগ করেছিল। মানে আমার প্রথম তো ক্লাস 8-এ একজন খুব নামি ডিরেক্টর, তিনি বাড়িতে লোক পাঠিয়েছিলেন। মানে আমি একটি নৃত্যনাট্যতে এ করেছিলাম, যেটি হাওড়াতেই হয়েছিল, যেখানে দেবরাজ রায় গিয়েছিলেন, মানে উনি ভাষ্যটা করতে গিয়েছিলেন। তো উনি এসে ওই বিখ্যাত ডিরেক্টরকে আমার কথা বলছেন, তো তিনি একটি টিনেজ হিরোইন চাইছিলেন। তো আমার বাড়িতে উনি লোক পাঠিয়েছিলেন। তো আমার বাড়ি থেকে একেবারে নাকচ করে দেয়, যে না, এই এখন 8-9-এ পড়ে, এখন সব হবে না। কিন্তু ওই আমার ডেস্টিনি আবার। তো আমার তো থিয়েটারটা চলছিলই, নাচ গান এগুলো তো ছিলই। এবার আমি এতটাই থিয়েটার পাগল ছিলাম, ওরা অফার আসতো না না। আমি থিয়েটারে যেটা হয়, যে আজকে স্টেজ রিহার্সাল, কালকে ওখানে শো, সময় পাওয়া যেত না। কিন্তু একটা সময়ের পর আমি বুঝতে পারছিলাম যে মানে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, একজন শিল্পী হিসেবে আমার পরিচিতির খিদে ছিল অবশ্যই, যে আমার লোক আমাকে দেখবে, আমার কাজ অনেক বেশি মানুষ দেখবে, এবং সেখান থেকে অ্যাটলিস্ট আমার একটা কাজের স্বীকৃতি তৈরি হবে, যেটা সত্যি সত্যি অন্তত ওয়েস্ট বেঙ্গলে থিয়েটার করে, আগেকার দিনেও ছিল, কিন্তু আমি যে সময়টায় থিয়েটার করেছি বা এখনো ওই জায়গাটা কিন্তু আর নেই অর্ণব। মানে এটা যারা থিয়েটার করেন তারাও মানবেন আমার সঙ্গে, মানে আমি এটা হার্ডকোর থিয়েটার করে এসে আজকে কথাটা বলছি। তো তারপরে একটা সময় আমরা মনে হলো ট্রাই, তো তখন আমি এই ছবির জগৎ থেকে আমার কাছে ভীষণ অফার আসতো। তো সেখানের যে ছবির জগতের যে কালো দিকটি, সেটি আমি এক্সপ্লোর করতে শুরু করলাম এবং পালিয়ে গেলাম, যে না, আমার দ্বারা হবে না, আমি বাবা থিয়েটারই করবো, পড়াশোনা করব, নিজের একটা চাকরি বাকরি জোটাবো, নিজের মতো বিন্দাস থাকবো। কিন্তু ওই যে তোমার যদি ঈশ্বর কপালে লিখে দেন, সে ভূত তো ছিল, যে আবার অদ্ভুতভাবে এই টেলিফিল্ম, ওই এই তাই ডাক আসতে শুরু করলো, আমিও কাজ করতে শুরু করলাম।
করতে 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 তারপরে ওই যে আমি 2009 শেষের দিকে গেলাম বঙ্গ সংস্কৃতি সম্মেলন, তার মধ্যে আমি অ্যাঙ্কারিং গুলো শুরু করে দিয়েছি অদ্ভুতভাবে। মানে আমি একটা ছোট কাজ করেছিলাম তখন জি থেকে আমার প্রথমে অ্যাঙ্কারিং এর অফার। ওরা না, আমি না প্রথম জিতে আমার কাজ শুরু হয়েছিল কেয়া শেটের একটা, উনি একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম করতেন, আমি এক্সক্লুসিভ অ্যাঙ্কার ছিলাম ওনার। আচ্ছা। তো ওই এক্সক্লুসিভ ছিলাম বলে তার কিছুদিন বাদে সম্পূর্ণ শুরু হয়েছিল, আমাকে তো আমি করতে পারবো না। তো তারপরে ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পর এই আমার সম্পূর্ণ শুরু হলো। তারপরে তো বিভিন্ন চ্যানেলের সাথে, তো তখন আমি একটি টেলিফিল্ম করেছিলাম তারাতে, তখন খুব ভালো ভালো টেলিফিল্ম হতো, জন হালদারের প্রায়শ্চিত্ত বলে একটি গল্প। তো সেটাতে সুশান্ত দা দেখেছিল, তো সেটা তারাতে আবার টেলিফিল্ম ফেস্টিভ্যাল হতো, সেইটা ওটা নমিনেটেড ছিল আমাদের। তো আমি একদিন একটি হাউসে গেছি কাজের জন্য কথা বলতে, বা আমাকে ডাকা হয়েছিল। তো সেখানে হঠাৎ দেখলাম একটা লোক এলো, এসে বললো যে এরকম, এই তুই অনিন্দিতা না, তুই অনিন্দিতা না? বললাম হ্যাঁ। হ্যাঁ, তুই খুব ভালো অভিনয় করিস, আমরা একজন কাজ করবো বলে গট 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 করে হেঁটে চলে গেল। কি এটা বলছি তো সুশান্ত দা তখন আকাশে একটা চ্যাম্পিয়ন বলে একটা হতো, মিনি কাজ করতো ওখানে, তো ওটা তখন করছে। তো তারপরে ভুলেও গেছি। তারপর হঠাৎ করে একদিন থেকে একটা নাম্বার থেকে আমাকে ফোন আসছে, বলছে তুই একটু ছবি পাঠাতে পারবি ওই। তাই তো আমি তখন কোথায় দিল্লি না কোথায় যাচ্ছি, সে আবার একটা কুরিয়ার করে ছবি পাঠালাম। তো এইভাবে হঠাৎ করেই, এবং আমি বলছি আমাকে যখন ওটা অফার করা হলো যে নেগেটিভ, আমি যদি জীবনে নেগেটিভ করিনি, আমি পারবো না। বলছে না না তুই ঠিক পারবি, তুই থিয়েটার করা মেয়ে কেন পারবি না? তো এই আমার শুরু। 2010 আমাদের শুরু হলো সাত পাকে বাঁধা সিরিয়ালের প্রথম দিনে শুটিং। 3 পাতা না 4 পাতা ডায়লগ ছিল, আমি রীতা কয়রালকে ঝাড়ছি। আমার না সারা রাত ঘুম হয়নি, আমার কাঁপছি। রীতা কয়রাল, বুঝতে পারছো? মানে কিন্তু ওই যে থিয়েটারের প্রশিক্ষণ কাঁপিয়া যাই করি, ভেতরে পারফরমেন্সটা ঠিক দিয়েছিলাম। এবং তারপরে তো ইতিহাস, তারপর চরিত্রটা ইতিহাস। এবং নেগেটিভ চরিত্র বললে আমাদের সামনে না একটা, বিশেষ করে মহিলা নেগেটিভ চরিত্র বললে আমাদের সামনে একটা ছবি আঁকা হয়ে যায়, খুব উগ্র সাজগোজ, তার বডি ল্যাঙ্গুয়েজ খুব উগ্র টাইপের কিছু একটা, সবকিছুই একটা আর কি খুব উগ্র টাইপের আর কি, বাড়াবাড়ি অতিরঞ্জিত। হ্যাঁ, কিন্তু সাত পাকে বাঁধাতে অনিন্দিতাদির যেটা লুক থেকে শুরু করে পুরোটা বলবো, সেটা যে একদমই নেগেটিভ চরিত্রের যে ধরনের লুক হয় সেটা কিন্তু একদমই ছিল না। শুধুমাত্র নিজের অভিনয় ক্ষমতা দিয়ে কিন্তু বিশাখাকে ওই রকম জীবন্ত করে তুলতে হয়েছিল। এবং সেক্ষেত্রে একটা ব্যাপার আমরা বলি, চোখের অভিনয়, আমরা যারা অভিনয় করি আমাদের ক্ষেত্রে চোখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য আগে যখন সেই ছবি দেওয়ার সিস্টেম ছিল তখন বলা হতো কোনো সানগ্লাস পরে ছবি দেবে না, কারণ অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে চোখের এক্সপ্রেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সাত পাকে বাঁধাতে আমরা যেটা দেখেছি, অনিন্দিতাদির চোখের এক একটা এক্সপ্রেশন, যখন কথা বলছে কারোর সাথে, যখন ঝগড়া করছে, শুধু চোখ দিয়ে এমন একটা কথা বলবে যে ওইটা দেখে লোকে আর কি বেশ ভয়ও পেয়ে যাবে এবং আড়ালে বেশ তার নিন্দেও করবে আর কি। তো সেই সাত পাকে বাঁধার একটা লম্বা জার্নি, সুপার ডুপার হিট সিরিয়াল। তো সেইটা একটু শুনি কেমন ছিল। আমার প্রথমে জানো তো, আমাদের যখন লুক সেট হয়েছিল তখন ওই রকম নানা রকম ভাবে এক্সপেরিমেন্টাল হয়ে লাস্টে ওটাই ঠিক হয়েছিল যে আমাদের বাস্তব জীবনে কি হয়, মানে আলাদা করে কি কাউকে ওরকম সাজ পোশাক দিয়ে আমরা বুঝতে পারি সে নেগেটিভ। অ্যাকচুয়ালি তার মানে কি বলবো, তার কথাবার্তা, তার কাজকর্ম, এই সব কিছু দিয়ে তার নেগেটিভিটিটা বেরোয় আর কি। তো সেই কারণে আমার একেবারেই একটা ন্যাচারাল লুক ছিল। হ্যাঁ, এইটা বলতে পারো, এটা আমি নিজে কিছু, আমি এখনো পর্যন্ত আমি চরিত্র পেলে ভাবি যে আমি এই চরিত্রটাকে কি দিতে পারি, মানে আমি কি অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে চোখ এবং ফেশিয়াল মাসলস এইগুলোর থেকে ভালো জিনিস আর হয় না। আর নেগেটিভ ক্যারেক্টার তো আমার দেখবে আমার প্রচুর ভয়েস ওভার যেত। তুমি তো সিরিয়ালটা থেকে প্রচুর ভয়েস ওভার, দূর থেকে দাঁড়িয়ে ভয়েস ওভার মানে কি, নয় হাফ বাস নয় টাইট ক্লোজে আমি থাকতাম। তো সেখানে তোমার মুখ নড়ছে না, এবং আমার উল্টো দিকে কোনো আমার কো আর্টিস্ট নেই যার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে। তো সেখানে তুমি কি করলে লোকে মানে ভীষণভাবে আকৃষ্ট হবে ওই ক্যারেক্টারটার প্রতি,
তাতে কি হয়, সেখানে তোমাকে ওইগুলো ব্যবহার করতে জানতে হবে এবং প্রপার এক্সপ্রেশনস যেগুলো বলে সেইটা। তো এগুলো না আমি সিন পেলে আমি ভাবতাম, আমি খাটতাম, মানে সিনের অ্যাকচুয়ালি আমাদের কাছে তো ধরো একটা বিশাল বড় সিন আসে, কিন্তু কিওয়ার্ড তো একটাই থাকে বা একটা পোর্শন থাকে যেটার উপর বেস করে এত কথা এতটা। হয়। তো সেইটা ধরতে পারলে অভিনয়টা বেরিয়ে আসে। আর নিজের পিছনে না খাটতে হবে। আমার এইখানে আমি এই কারণেই, বিশ্বাস করো, আমি বেশ কিছুটা সময় এখন মেগা থেকে সরে আছি। কারণ আমি দেখছিলাম যে ধরো 2010 থেকে 2019 আমি টানা মেগা করেছি। আমি দেখছিলাম যে প্রথম দিকে যাও বা মানে অনেক রকম ভ্যারাইটি হতো। এখন যেটা হয়েছে, আমার শুধু সিরিয়ালের নাম বদলাচ্ছে আর হয়তো সাজ পোশাকটা কিছুটা বদলে যাচ্ছে, ক্যারেক্টারাইজেশন সেম থাকছে। এখানে না কোথাও একটা মানসিক ক্লান্তি আসে। সেই কারণে তো তুমি যেটা বলছো, 7 পাকে বাঁধার জার্নি, তারপরে আমি পেয়েছিলাম বয়ে গেল রবি ওঝা প্রোডাকশন, সেখানে আউট অ্যান্ড আউট একটা পজিটিভ একটা মহিলা যে অত্যাচারিত হয় তার স্বামীর কাছে, মানে আমি না খুব ভালো ভালো ক্যারেক্টার করার সুযোগ পেয়েছি। আমার দুর্গায় আরাধ্যা সেন বলে আমি একটা ক্যারেক্টার করতাম, অসম্ভব ভালো একটা ক্যারেক্টার। ভূতুতে ক্যারেক্টার, মানে আমি খুব ব্লেসড, আমি খুব ভালো ভালো ক্যারেক্টার পেয়েছি, খুব ভালো ভালো ক্যারেক্টার পেয়েছি। এবং সিনেমাতেও আমি এমন এমন চরিত্র পেয়েছি, হয়তো অনেক সময় দেখা গেছে তার পরিসর খুব ছোট, কিন্তু এতটাই ইম্প্যাক্টফুল সেই ক্যারেক্টারগুলো। আমি ডিরেক্টরদের কাছে খুব কৃতজ্ঞ এই ব্যাপারে যে তারা আমাকে ভেবেছেন এবং আমাকে সেই সুযোগটা দিয়েছেন। এবং আমি বিশ্বাস করো, আমি ভীষণ হ্যাংলা এবং আমি ভালো চরিত্রের জন্য এবং যে চরিত্রতে আমাকে ভীষণভাবে খাটতে হবে, আমি মুখিয়ে বসে আছি যে এরম চরিত্র আমাকে দিক লোকে। আমার মানে আমি জি অরিজিনালসের একটা ছবি করেছিলাম, আছে দেখবে জি5-এ, সোমেশবাবুর সংসার, বুম্বাদার হাউস থেকে। আমাকে নিতে চাওয়া হয়নি, আমি নাকি প্রচণ্ড গ্ল্যামারাস ওই চরিত্রটা। কিন্তু সিনেমাটা দেখলে, মানে আজকে যারা হয়তো এই পডকাস্টটা দেখছেন, আমি অনুরোধ করবো একটু ছবিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মানে ওই আমাদের এখানে কি বলতো, আমাদের কোনো স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়, নেগেটিভ একদম, মানে নেগেটিভ, মানে একদম। আরে দেখো না, ট্রাই করে হয় কিনা, পারি কিনা, এটাই। তো দিদি, এই বই গেলোর কথা প্রসঙ্গে একটু আসি। আমাদের সবার একটা জীবনের আকাঙ্ক্ষা থাকে রবি ওঝার প্রোডাকশন হাউসে একবার কাজ করার, কারণ আমরা জানি ওটা একটা অভিনয়ে শেখার জায়গার মতো। একদম। কারণ ওখানে যে পরিমাণ রিহার্সাল হয় এবং বহুবার মনিটর করবার পর গিয়ে একবার টেক হয়, এটা আমার শোনা কথা। আমার যদিও সেই সৌভাগ্য হয়নি রবি ওঝার হাউসে কাজ করবার, তো সেই অভিজ্ঞতাটা একটু শুনি, কেমন ছিল? আমার 7 পাকের বাজার শেষ হয়েছে, রবি ওঝা প্রোডাকশন থেকে আমাকে স্বর্ণ ফোন করলো যে এরকম একদম 7 পাকের বাজার স্লটটাতেই এসেছিল, বই আচ্ছা, গেল, মানে আচ্ছা। 9টা থেকে 9:30 তো 7 সাত পাকের বাজার পাকে ওই বাঁধা, স্লটেই slot-এই। এসেছিল। তো আমাকে ডাকলো, ডেকে বললো এটা কিন্তু তোমার একেবারে অন্যরকম একটা চরিত্র হলো। আমার তো আমি কোনো চরিত্র করতেই ভয় পাই না, কারণ আমার যে প্রশিক্ষণটা নিয়ে আমি এসেছি, আমি যে কোনো চরিত্রতে নিজেকে ফিট ইন করতে পারি। তো এবং ওখানে আর তখন না মানে বড় বড় সিন টেক করা হতো, এখনকার মতো ওরকম নয় যে 4টে কেটে মাস্টার কেটে। নিয়ে নিল, তারপরে সব ওই তোমার ছোট 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 2 শট বা ক্লোজে চলে গেল। এবং তার ফলে না আমাদের প্রচুর বিজনেস থাকতো, অনেক কিছু থাকতো, অনেক কিছু করে মানে পুরো সিনটা না পুরো কম্পোজিশন করা হতো এবং ক্যামেরা সেইভাবে তোমাকে ধরবে। মানে একজন অভিনেতা তৈরি হতে গেলে না এইভাবেই তৈরি হতে হয়। তো আমার মনে হচ্ছে আমার আর মৈত্রীদির একটা সিন ছিল, মানে আমি বাবার বাড়িতে এসেছি এবং মৈত্রীদি আমার খুব মানে কাছের বৌদি, সে এক্সপ্লোর করছে আমার হাতে কাশিটার দাগে, আমি বলছি না গো, রান্না করতে গিয়ে পড়ে গেছে এই ওই তাই। তো খুব একটা ইন্টেন্স সিন ছিল এবং ভীষণ বড় একটা সিন ছিল। এটা তো করে টোরে এসেছি। আর ওখানে মানে আগেকার দিনে একটা জিনিসও হতো জানো তো, ভালো সিন হলে না হাততালি দিত সবাই হয়ে গেলে ফ্লোরে। হ্যাঁ, এবার সেটা খুব ভাল লাগতো, মানে বিশ্বাস করো তো ওই আলাদা তৃপ্তি হ্যাঁ, ওই একটা। সিনটা হওয়ার পরে ওইটা হয়েছিল, সবাই খুব হাততালি টাততালি দিয়ে বলে। তারপরে টেলিকাস্ট হওয়ার পর একজন খুব নামী ডিরেক্টর, তিনি ফোন করে আমাকে আমাদের হাউস থেকে ফোন করেছে, যে উনি এরকম ফোন করে বললেন যে কি অসাধারণ অভিনয় করেছে অনিন্দিতা, খুব ভালো লাগলো। আগে না জানো তো, ভালো অভিনয় করলে লোকে ডেকে কাজ দিত, আর এখন তুমি জানো জিনিসটা কি হয়েছে। একদমই। এইটা না আমাদের ইন্ডাস্ট্রির দৈন, এটা থেকে আমাদের বেরোতেই হবে, নইলে না মানে
এটা না মানে ওই 10টা 5টা চাকরি করার মতো হয়ে যাচ্ছে, এটাকে আর শিল্প বলা যায় না। একদম। সিরিয়ালের গল্প তো অনেক শুনলাম, পাশাপাশি দিদির ঝুলিতে অনেক ছবিও হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। তো সেই ছবির গল্প একটু শুনি। প্রথম সিনেমা কি? প্রথম সিনেমা, আমি তখন সিরিয়ালেও আসিনি, আমি ওই টুকটাক টুকটাক কাজ করি। রুদ্র দা ফায়ার বলে একটা সিনেমা হয়েছিল, সেখানে আমি যিশুদার অপোজিটে কাজ করেছিলাম, বাহ। একেবারেই নতুন। এবং আমার চরিত্রটা ছিল 5টা 6টা বন্ধুর গল্প ছিল। সেখানে যিশুদা ছিল, স্বস্তিকা দি ছিল, পীযুষদা ছিল, পীযুষদা আমার দাদার রোল করেছিল। তো আমার রোলটা দেখানো হয়েছিল, আমি যিশুদার, আমার যিশুদার ওপর ক্রাশ আছে, এবং লাস্ট সিনে যিশুদা মারা যায়। সেই ভিলেন ছিল অনন্ত যোগ, মুম্বাইয়ের। তো সেই পুরো হোল নাইট ধরে শুটিং, আমি প্রথম জিমি জিপ ক্যামেরায় কাজ করেছিলাম। আমি প্রথম শুনেছিলাম এসপি শট কাকে বলে, বুঝতেই পারছি না। আমি ডিরেক্টরকে এসপিটা কি গো, আমার একটু বুঝিয়ে দাও। তো এইসব অনেক, তো সেইটা আমার প্রথম সিনেমা। তারপরে তো অনেকগুলো সিনেমাই হয়ে গেল পর করে, এই আর কি। রিসেন্ট লাস্ট আমরা কোনটায় দেখলাম? ফেলু বকশি। ফেলু বকশি, এবং যেটা খুব জনপ্রিয়, হ্যাঁ, বিগ বাজেটের ছবি। বিগ বাজেটের ছবি। হ্যাঁ। তো সেটার একটু এক্সপিরিয়েন্স শুনি, কেমন ছিল? ফেলু বকশিতেও তো আমার নেগেটিভ ক্যারেক্টারই ছিল, মানে ওয়ান অফ দ্য সাসপেক্ট, মানে গোয়েন্দা গল্প। তো 3জন ছিল যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে। 3জন ছিল যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে, তো তার মধ্যে আমি একজন। তো ইউনিট ভীষণ ভালো, খুব মজা করে কাজ করেছি। এবার হ্যাঁ, খুবই মানে এমনি খুবই ভালো অভিজ্ঞতা আর কি। বাহ। বাংলাদেশে পরিমণি ছিল, ওর সঙ্গে কাজ করা হতো। বাংলাদেশের সুপারস্টার, ওর সঙ্গে কাজ করা অনেক ভালো। সোহম ছিল, সাতাফ ফিগার ছিল, অনেক ভালো ভালো। আমাদের মন্টুদা ছিল, মানে সবই ভালো আর্টিস্ট, সবার সঙ্গে কাজ করা। কিন্তু এখন দিদি একটু সচেতন ভাবেই, বিশেষ করে যেটা আমরা বুঝতে পারলাম কথা শুনে, খুব সচেতন ভাবেই বেছে বেছে কাজ করা। আমি বরাবর বরাবর আমি খুব চুজি, মানে আমার পছন্দ না হলে সে যত টাকারই অফার হোক না কেন, আমার মন না চাইলে আমি করি না সেটা। এটা আমি বরাবর করে এসেছি। সেই জন্য মেগা থেকে মেনলি একটু দূরে সরে থাকা। হ্যাঁ, আর আমি বারবার বলছি যে পরিবেশটা হয়ে গিয়েছিল, আমি আশাবাদী হয়তো এখন একটু চেঞ্জ হবে। সেই পরিবেশটাও খুব দুঃখজনক একটা পরিস্থিতির মধ্যে, মানে আমাদের সকলকেই, আমরা যারা খুব সৎভাবে কাজ করি, আমরা অনেক কিছুই দেখেছি, ফেস করেছি অনেক কিছুই, তো সেটাও ভাল লাগছিল না আর কি। তো তার থেকে মনে হয়েছিল মানসিক শান্তিটা আগে। ইন ফিউচার যদি আবার কোনো ভালো চরিত্র মেগা থেকে তাহলে আবার? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। আমি তো একজন অভিনেতা, আমার সবসময় ভালো চরিত্র অভিনয় করার খিদে আছে, এবং মানে আমৃত্যু সেটা থেকে যাবে। আমি শুধু ভালো চরিত্রের অপেক্ষায়, ভালো পরিবেশের অপেক্ষায়, ভালো কাজ করার অপেক্ষায়। দিদি, আর একটা কথা জিজ্ঞেস করবো, যেটা মেনলি এই কোভিড পরবর্তী সময় যেটা একটা খুব প্রচলন হয়েছে, এই বিষয়টা বোধহয় যে কোনো ইন্টারভিউ বা যে কোনো পডকাস্টেই এটা শিল্পীদের কাছে জানতে চাওয়া হয়। আমিও তার ব্যতিক্রম না হয়েই জিজ্ঞেস করছি, হয়তো একই প্রশ্ন। একটা অদ্ভুত সংস্কৃতি, ফলোয়ার দেখে কাস্টিং করা প্লাস রিলস দেখে কাস্টিং করা, এই বিষয়টা নিয়ে কি বলবে? সেটার তো প্রমাণ আমরা পাচ্ছি যে, দেখো, যারা 1 মিনিটের রিল বানায়, তাদের পক্ষে একটা গোটা সিনেমা বা একটা টানা সিরিয়ালে নিজেকে প্রতিষ্ঠা করা, সেটা যে কতটা কঠিন, সেটা একেবারে নেকেডলি আমাদের সামনে চলে এসেছে। মানে এটা না, আমি বহু বছর আগে থেকে দেখছি, লোকে ভাবে অভিনেতা হওয়াটা খুব সহজ। সবাই এখন, মানে সে অ্যাক্টার, সে মডেল, মানে সে সব কিছু ঠিক আছে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমার হচ্ছে কোয়ালিটি সার্ভিং, মানে কোথায় কোয়ালিটি সার্ভ করছি আমি। মানে আজকে আমি তোমায় বলতে পারি, আজকে একটা ইউটিউবার, আমি তাদের প্রতি কোনো আমার কোনো রকম কোনো মানে অসম্মান নেই, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যে ধারাটাকে ধরতে চাইছে, সেইটা কিন্তু খুব ভুল ধারা, এবং বারে বারে প্রমাণিত হচ্ছে যে সেটা কত বড় ভুল, মানে মুখ থুবড়ে পড়ছে। তো এটা না দুটো আলাদা মাধ্যম। রিল ক্রিয়েশন করা বা একটা কন্টেন্ট ক্রিয়েট করা, সেটা আলাদা জিনিস। আর এইটা না একেবারে একটা হার্ডকোর শিল্প মাধ্যম, যেখানে ডেডিকেশন, যেখানে চর্চা,
অনেক কিছু মানে এর মধ্যে লুকিয়ে আছে গো, এটা এত সহজ জায়গা নয়। সেহেতু ডিজাস্টারটা আমরা দেখতে পাচ্ছি, এবং আস্তে আস্তে তুমি দেখবে এইটা কিন্তু আবার চেঞ্জ হতে শুরু করেছে। কোনো ভালো ডিরেক্টর কিন্তু এখন আর তারা কিন্তু ফলোয়ার্স দেখে কাস্টিং করতে চায় না। এগুলো অদ্ভুতভাবে কিছু প্রাতিষ্ঠানিক কি বলবো দুর্বলতা তৈরি হয়ে, এবং আমরা তো দেখতে পাচ্ছি সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সিরিয়াল এক একটা 3 বছর, 3.5 বছর, 2 বছর, 2.5 বছর ধরে চলতো। কেন চলতো? লোকে তো আমাদের দেখতো। আমাদের তো তখন ফলোয়ার্স দরকার হয়নি, না না, আমাদের তো তখন মানে ছিলই না ওইসবগুলো, এবং এখনো দরকার হয় না, এখনো দরকার হয় না। আমার সোশ্যাল মিডিয়ায় কোনো বুস্টিং কোনোদিন আমি ওইসব কিচ্ছু করিনি। যারা ভালোবাসেন তারা আমাকে ফলো করেন, যথেষ্ট ভালো কাজ করলে তারা রিপ্লাই করেন, যথেষ্ট। মানে এটার সঙ্গে না আমার মনে হয় সরাসরি শিল্প মাধ্যমের কোনো যোগাযোগ নেই। তাহলে এত বড় বড় লোকেদের না ছবি ফ্লপ করতো না। একদম। হ্যাঁ, সিরিয়াল 2 মাসে 3 মাসে বন্ধ হয়ে যেত না। এখন আমাদের সময় এক একটা সিরিয়ালের 12, 13, 14 করে টিআরপি থাকতো, এখন 6-এর বেশি ওঠে না। তো কোথাও একটা না খুব বড় ভুল হচ্ছে। এই বড় ভুলটা আমার মনে হয় যারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছেন তারা অলরেডি বুঝতে পাচ্ছেন। এই জায়গাটা থেকে খুব শিগগিরই বেরিয়ে আসতে না পারলে কিন্তু খুব বিপদ আছে, খুব বিপদ আছে। আমাদের আজকের গল্পের অনেকটা পর্ব আমরা এগিয়ে এসেছি, প্রায় শেষের দিকে। আর এরপর যেই দুটো বিষয়ে জানতে চাইবো, নতুন যারা অভিনয়ে আসছেন অনেকেই তো এখন এই গ্ল্যামার ওয়ার্ল্ডে ভীষণভাবে আসতে চান, এমনকি নেগেটিভ দিক জেনেও তারা আসতে চান। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দেখো, তারা আমাদের থেকে অনেক ম্যাচিওর। আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন অনেক বোকা হাঁদা, আমরা অনেক থেকে শিখেছি। আর এখন না মানে খুব ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে। মানে আমি আমার কথা যদি বলো, আমি তো আমাকে দিয়ে বলবো, আমরা না জানতামও না যে কোথায় গিয়ে ছবি জমা দিতে হয়, কার কাছে যেতে হয়। মানে আমাদের প্রচুর জুতো শুকতলা ক্ষত হয়েছে। এখন যেমন প্রত্যেকটা চ্যানেলের একটা করে দেখবে মেল আইডি আছে, সেখানে সেটা যদি কেউ ফলো করে রাখে সেখানে অডিশনের খবর পাওয়া যায়। আমরা ওগুলো জানতামই না। আর আমাদের সময় আর একটা জিনিস ছিল যে যারা অলরেডি প্রতিষ্ঠিত তাদেরকে আগে মেন কাস্টিং গুলো দিয়ে ছোটখাটো কিছু পড়ে থাকলে আমাদেরকে কাস্টিং করা হতো। এখন উল্টো হয়ে গেছে, মানে আমরা হচ্ছে সাপোর্টিভ রোলে থাকি, মানে পিলার হিসেবে নতুনদের। আমার সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু যারা নতুন আসছে তারা তো ম্যাচিওর। দেখো, আমি আজকের ডেটে দাঁড়িয়েও বিশ্বাস করি কোয়ালিটি সার্ভাইভ। তোমার যদি কোয়ালিটি থাকে, একটা শিল্পীর জীবনে ওঠাপড়া থাকবেই, কিন্তু তুমি ঠিক টিকে যাবে, যেটা আমিও টিকে গেছি। আমি আজকে আমি বারবার বলছি 2019-এর পর আর কোনো মেগা সেইভাবে করিনি, কিন্তু আমি কি হারিয়ে গেছি? আমি তো আছি, ভীষণভাবে আছি। তো নিজেকে না তৈরি করতে হবে। মানে শুধু ডায়লগ বলে দেওয়াটা কিন্তু, মুখস্থ বলে দেওয়াটা কিন্তু অভিনয় নয়। অভিনয় অনেক 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 বড় জিনিস। তার জন্যে অনেক ডিসিপ্লিন লাগে, এভরিডে প্র্যাকটিস লাগে, অবজারভেশন লাগে, গুণী মানুষদের পায়ের তলায় বসে শেখার দরকার লাগে, গ্রাউন্ডেড হওয়ার দরকার লাগে, এবং কোথাও সর্বোপরি নিজেকে মেনটেন করারও দরকার লাগে। আমি যেটা বারবার বলি যে আমাদের শরীর এবং মানসিক স্বাস্থ্যটাকেও আমি দেখেছি, অনেক আর্টিস্টকে আমি দেখেছি, এবং স্পেশালি ইয়াং জেনারেশনকে আমি দেখি, তারা মেন্টালি এতটাই ডিস্টার্বড, তাদের কাজের জায়গা তার প্রভাব পড়ে। তো সব মিলিয়ে কিন্তু মানে নতুন প্রজন্ম ভেরি স্মার্ট, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, অনেকে আছে ভেরি ভেরি ট্যালেন্টেড, শুধু ধরে রাখতে জানতে হবে, এবং ভালো কাজ করার ওই খিদেটা থাকতে হবে। এটা ভীষণ জরুরি। আর বড়দের একটু সম্মান করা, কাজকে সম্মান করা, কাজের পরিবেশটাকে সম্মান করা, এগুলো ভীষণ জরুরি আমার মনে হয়েছে। এটা নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেকে ভীষণ ভালো আছে, খুব ভালো তারা, মানে আমি খুব অ্যাডমায়ার করি তাদেরকে। অভিনয় থেকে শুরু করে এতগুলো দিক, সমস্ত কিছুতে পা রাখা হয়ে গেছে, কিন্তু আগামী দিনে কি পরিচালনায় আসার কোনো ইচ্ছা আছে? দেখো, এটা খুব বড় একটা জিনিস, মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো আমি এখন না এটার কোনো উত্তর দেওয়ার মতো জায়গাতেই নেই, কারণ দেখা যাবে, মানে যদি সেরকম কোনোদিন মানে মনে হয় দেব, বাট এই মুহূর্তে হয়তো না, উত্তরটা আমার কাছে না।
কারণ আমি মনে হয় অতটা মানে ওস্তাদ নই যে একটা পুরো সিনেমা পরিচালনা করব, কারণ অনেকেই না এখন ওই একটি খুব স্ট্রং সহ পরিচালক নিয়ে পরিচালক বা পরিচালিকা হয়ে যাচ্ছে। আমার মনে হয় একজন পরিচালক হতে গেলে অনেক কিছু শিখতে হয়। টেকনিক্যাল দিকে তাকে সাউন্ড হতে হয়, প্রোডাকশনের দিকে তাকে সাউন্ড হতে হয়, মানে টেকনিক্যাল মানে ক্যামেরা থেকে আরম্ভ করে লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবং অভিনয়ের দিকে হয়তো আমি অভিনয়ের দিকটাই পারদর্শী, হয়তো আমি অ্যাডমিনিস্ট্রেশনটাও দেখে নিতে পারবো। টেকনিক্যালি আমি কাজ করতে গিয়ে যেটুকুনি শিখেছি সেই টেকনিক্যালি সাউন্ড ব্যাপার, কিন্তু আরও তারপরে অনেক কিছু আছে, এডিট আছে, সাংঘাতিক জায়গা, ডাবিং আছে, অনেক 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 ব্যাপার আছে যেগুলো শিখে আসার দরকার আছে। আমি যদি নিজেকে কোনোদিন সেই জায়গায় নিয়ে যেতে পারি, আমি ওই কারোর ঘাড়ে পা রেখে নাম কেনার জন্য আমি ডিরেকশনে আসবো না। কারণ আমি তো একজন মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরের সঙ্গেও কাজ করেছি, তো আমি জানি যে একজন ভালো ডিরেক্টর, মানে আমি এরকম অনেক ভালো ভালো ডিরেক্টরের সান্নিধ্য পেয়েছি, তাদের সঙ্গে কাজ করেছি, যে কত কিছু জানতে হয়। সেই জানাটা যদি আমার কোনোদিন মনে হয় যে আমি সমৃদ্ধ, আমি পেরেছি জানতে বা আমি পারবো, আমি সেদিন ডিরেকশনে আসবো। খুব ভালো লাগলো অনিন্দিতাদির কথা থেকে একটা জিনিস বারবার, যে কোনো ধরনের প্রশ্নে বারবার একটা কথাই দিদি বললেন, যে একাগ্রতা, পড়াশুনো, শিক্ষা, জানা, আরো অনেক বেশি জানা, ধৈর্য, এগুলোর কোনো বিকল্প নেই। না, এগুলো যেই ক্ষেত্রেই জীবনে এগিয়ে যেতে চাই না কেন আমরা, এগুলো সবার আগে প্রয়োজন। দিদি, যেটা জিজ্ঞেস করবো আমাদের আজকের গল্পের একদম শেষ দিকে এসে, যে মানুষের এখন মনটা একদম ঠিকঠাক থাকে না, যার প্রতিফলন আমরা দেখতে পাই ভীষণ হিংস্র আচার আচরণ, আর নানা রকম মানুষকে কটূক্তি করা, এবং আর একটা জিনিস আমরা ভীষণভাবে দেখি সামাজিক মাধ্যমে যারা সেলিব্রিটি হন, বা বলতে পারি আমরা যারা খুব পরিচিত মুখ হন, তাদের বিভিন্ন পোস্টে এসে নানা রকম আক্রমণাত্মক কমেন্ট করা, এসব থেকে মানুষের মানসিক স্বাস্থ্যের যে বেশ কিছুটা অবনতি হয়েছে সেটা আমরা দেখতে পারি। তো এই মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কি করা যেতে পারে বলে তোমার মনে হয়? দেখো, আমি তো এখন এই সেক্টরটা নিয়ে কাজ করি, তো ধরো যোগার জন্য যখন মানুষ আসেন বা কোনো ডায়েট নেওয়ার জন্য আসেন, মানে বুঝতে পারি সে নোয়িংলি অর আননোয়িংলি দ্যাট পার্সন ইজ মেন্টালি ডিস্টার্বড, তার ফলে তার অন্যান্য ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি মানসিকভাবে ঠিক নেই। এবার আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের এখন যে ধরনের পেরেন্টাল মানে যে আপব্রিঙ্গিংটা হচ্ছে, বা আমাদের যে মূল্যবোধগুলো এখন তো ভীষণ মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। আমি বলছি না তোমাকে উপার্জন করতে হবে না, বা তুমি একটি ভালো গাড়ি কিনো না বা বাড়ি কিনো না, কিন্তু সেটার ঊর্ধ্বে গিয়ে জীবন, মানে এটা কোনো আধ্যাত্মিকতা নয়। মানে আমি যদি এটা ভাবতে পারি যে আমি যদি মানসিকভাবে ভালো থাকি, আমি না এরকম প্রচুর মানুষকে মিট করি যাদের সব কিছু আছে কিন্তু তাদের মুখে হাসি নেই। তারা সবসময় না একটা না মানে আনস্যাটিসফাইড মুড নিয়ে ঘোরে, তাদের কিছুই ভালো লাগছে না। এটা তো হওয়ার কথা নয়। তো সেখানে না কোথাও মানে, এবং কি জানো তো, মেন্টালি যেই তুমি ঘাঁটবে, আমার তো এখান থেকে সব কিছু পরিচালিত হয়। তোমার প্রথম যেটা হবে, তোমার হরমোনগুলো বিগড়তে থাকবে। এবারে আমাদের যে রোগ হয়, আমাদের যে ধরনেরই যাই হোক না কেন, মানে ম্যাক্সিমাম এই যে এখন যে লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজগুলো ঘটছে, সেটা তুমি যদি বলো ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, পিসিওএস, সমস্ত কিছু হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ, এবং এভরিথিং তুমি দেখবে লাইফস্টাইলের সঙ্গে জড়িয়ে আছে, এবং কোথাও হরমোনাল ডিসব্যালেন্স থেকে এই রোগগুলো তাদেরকে ধরেছে। এবার এটা তৈরি হচ্ছে কি, তুমি লেট করে ঘুমোতে যাচ্ছ, তোমার ফুড হ্যাবিট ঠিক নেই, তুমি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করো না, তুমি ভেতরকে কিছু দিচ্ছ না। এবার যেই তোমার মাথাটা তোমার কন্ট্রোলে চলে আসবে না, তোমার সব কিছু কন্ট্রোল হতে শুরু করবে, এবং দ্যাট ইজ প্রুভড। আমরা জানি কি করে করাতে হয়। শুধু যার কাছে যাচ্ছেন তাকে বিশ্বাস করবেন, এবং সে যে পথটা দেখাচ্ছেন, মানে আমরা অনেকে না ভীষণ এখন সবাই পাকা বুঝেছো তো, আমরা প্রচুর গুগল টিচার এখন। আমাকে একজন এসে বলল, আমি তো যোগা জানি,
হ্যালো, আচ্ছা তাই? মানে তাকে সে কোনো এক কালে কোনো এক ট্রেনারের আন্ডারে 5টা যোগা পশ্চাৎ শিখেছে, উনি যোগা জানেন। এদের সঙ্গে তো তর্ক করে লাভ নেই, কারণ যোগা এমন একটা জিনিস, যোগায় কিন্তু ডু অ্যান্ড ডোন্টস আছে। যে যোগাটা মানে, এবং যোগায় না কিরকম, আমি ছোট্ট করে একটু বলছি, একটা যোগার 5 রকমের পশ্চার আছে। তোমাকে একটা পশ্চার হয়তো আমি দেবো, আমার জন্য একটা পশ্চার হবে, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার চার্ট তৈরি হবে। ফুডের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, আমরা ভাবি যে আমাদের শরীর খারাপ না হলে মনে হয়, ডাক্তার যখন বলবে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি তখন যাবেন, ডাক্তার যখন আপনাকে বলবে আপনাকে ডায়েট একটু করতে হবে তখন আপনি ডায়েট করবেন। ইটস নট লাইক দ্যাট। আপনি যখন সুস্থ স্বাভাবিক আছেন আপনি এগুলোর হাত ধরুন। দেখুন, আমাদের তো একটাই লক্ষ্য হওয়া উচিত যে ঈশ্বর আমাকে একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, আমি পরজন্ম দেখিনি, আমি জানি না, তাহলে এই জীবনটা আমি ভালো করে বেঁচে যাই না? তার জন্য যদি আমি নিজের জন্য একটুখানি সময় বার করে নিজেকে যদি এমন কিছু দিই যেটার জন্য আমি ভালো থাকতে পারবো, সেটার থেকে আর আমি নিজে ভালো থাকলে আমার সারাউন্ডিংস ভালো থাকবে। আরে ভাই, দিনের শেষে আমাকে ভালো থাকতে হবে, আমাকে খুশি থাকতে হবে, মানে অ্যাটলিস্ট একটা কাম অ্যান্ড কোয়াইট মেন্টাল হেলথ, তাহলেই দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এভরিথিং। বাহ, খুব ভালো লাগলো দিদি। যেহেতু তুমি এটা এখন নিয়মিত করছো, হ্যাঁ। অনেকে তো ডায়েট সম্পর্কে এখন অনেকে হ্যাঁ। খুব সচেতন, এবং অনেকে চান কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে, যিনি প্রপার ট্রেন্ড এরকম মানুষের কাছ থেকে পরামর্শ নিতে। তো তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, কিভাবে তারা যোগাযোগ করতে পারেন? তারা, আমার তো সোশ্যাল মিডিয়া আছে, সেখানে যোগাযোগ নইলে অর্ণব আছে, অর্ণবকে যোগাযোগ করতে পারেন। আর একদম। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করুন, আমি অবশ্যই আনসার করি। এবং আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, দেখুন সোশ্যাল মানে গুগলে অনেক কিছুই আপনারা গাইডেন্স পাবেন, কিন্তু কি বলুন তো, এগুলো না সবসময় কাস্টমাইজ হয়। আমার যে প্রয়োজনটা আছে ওর সেটা নাও হতে পারে। সেহেতু নিজের ওপর কিছু না করে, কারণ আমরা মানে এক্সপার্ট কাদের বলে, আমাদের পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে নিজেদেরকে প্রমাণ করতে হয়েছে যে এইটা আমি শিখেছি, এবং একটি একটি মানুষের ওপর প্রয়োগ করলে তার মানে সঠিক প্রয়োগটা ঘটবে। সেহেতু আপনার আশেপাশে যদি কেউ ভালো অভিজ্ঞ ডায়েটিশিয়ান, অভিজ্ঞ হেলথ ইনস্ট্রাক্টর থাকে, আপনি তার কাছে গিয়ে শলা পরামর্শ দিন। সবসময় না ওই আমরা তো একটা কফি খেতে গিয়েও 500 টাকা উড়িয়ে আসি। হ্যাঁ, আজে বাজে ফাস্ট ফুড খেয়ে মানে একটা মাসে যদি হিসেব করা হয় কত টাকা ওড়ে, তো সেখানে একটা ডায়েটিশিয়ান বা একজন যিনি হেলথ কোচ, তার কাছে গিয়ে একটু মানে ওই হিসেবটা না করবেন না। আলটিমেটলি স্বাস্থ্যই সম্পদ, এটার আমি অস্বীকার করতে পারবো না জায়গাটা। একদম। আজকে আমাদের গল্পে ছিলেন, আমাদের আড্ডায় ছিলেন অনিন্দিতা সরকার। শুধু অভিনেত্রী এই তকমা তার জন্য আজ আর যথেষ্ট নয়, কারণ বিভিন্ন ক্ষেত্রে আজ তিনি প্রতিষ্ঠিত। আজকে অনিন্দিতাদির সাথে আমাদের গল্প হলো, আড্ডা হলো, সেটা ক্যামেরার সামনে হয়তো, কিন্তু অনেক কিছু জানা হলো যেটা আমারও জানা ছিল না। এবং আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা হয়তো কিছুটা উপকৃত হবেন, তারা তাদের জীবনে চলার পথে অনেকেই দিশা খুঁজে পাবেন, আপনাদের হয়তো উপকারে লাগবে। সেই জন্যই আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আজকে অনিন্দিতাদিকে, এবং অনেক ব্যস্ততার মধ্যেও সময় বের করে দিদি আজ আমাদের সময় দিলে, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার খুব পছন্দের মানুষ, আর তুমি অনেক বড় হও এবং অনেক ভালো ভালো কাজ করো, আর মানুষ হিসেবে কখনো বদলে যেও না। আমাদের আজকের এই গল্পটা, এই আড্ডাটা বা আজকের এই দিনটা যাতে দিদির মনে থাকে, তাই আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিদি। আবারও তো আগামী দিনে তো নতুন নতুন কাজ হবেই, তখন আবারও কোনো এক সময় কোনো এক গল্প নিয়ে, নতুন কিছু কাজকর্ম নিয়ে আবারও আমরা গল্প করব। অনেক ধন্যবাদ। আর আমার দর্শক বন্ধুদের একটা কথাই বলবো, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষদের আপনাদের সামনে নিয়ে আসতে, তাদের গ্ল্যামার ওয়ার্ল্ডের যেই সামনের দিকগুলো, অর্থাৎ ক্যামেরার সামনে তারা যতক্ষণ থাকেন সেই জীবন সম্পর্কে আপনারা আপ টু ডেট প্রত্যেক মুহূর্তে জানতে পারেন, বা সামাজিক মাধ্যমের দৌলতেও আজকাল অনেক কিছু জানতে পারেন। কিন্তু সামাজিক মাধ্যমের বাইরে গিয়েও কিন্তু অনেক কিছু অজানা থেকে যায়, সেই সমস্ত তথ্য যেগুলো হয়তো আপনারও কাজে লাগতে পারে। আমাদের লক্ষ্য সেটাই, সেভাবেই আমরা আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আমাদের পাশে থাকুন, ভালো থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।